আজ সকাল থেকেই সুন্দরপুর গ্রামের আকাশে কালো ঘন মেঘ ছেয়েছিল। দুপুর হতে হতে মেঘ ফেটে পড়ল এবং তীব্র বিদ্যুতের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং পুরো গ্রামকে এক মুহূর্তের জন্য আলোয় ভরিয়ে দিচ্ছিল। এই ভয়াবহ বৃষ্টিতে মানুষের তো দূরের কথা, একটা পশুকেও দেখা যাচ্ছিল না। এরই মধ্যে গ্রামের এক লোক মাথায় ছাতা নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় কারো বাড়ির দিকে যাচ্ছিল। লোকটির নাম ছিল রাঘব। রাঘব এই গ্রামেই থাকত এবং সুতোর কাজ করত। রাঘবের দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আদিত্য এবং শিখর। আদিত্যের নিজস্ব একটা মাছের দোকান ছিল এবং শিখরের একটা চপ ও জিলিপির দোকান ছিল। এখন রাঘব আদিত্যের বাড়ি যাচ্ছিল, কারণ সেখান থেকে দুজনে একসাথে শিখরের চপের দোকানে যাওয়ার কথা ছিল। প্রতিদিন সেখানেই তাদের গল্প আর আড্ডার আসর জমত। কোনো রকমই বৃষ্টিতে ভিজতে ভিজতে রাঘব আদিত্যের বাড়ি পৌঁছাল। ওখানে গিয়ে সে দেখল যে আদিত্য ছাতা নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। আরে আদিত্য, তুই আগে থেকেই দাঁড়িয়ে আছিস? বাহ ভাই বাহ, কি ব্যাপার? আরে আমি না এসে কি করে থাকি? আমাদের এই মজাদার গল্পের আসরে সামিল না হলে রাতে আমার ঘুমই আসে না রাঘবদা। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। চল, দুজনে একসাথেই চলি। আর দেরি করে কোনো লাভ নেই। ওদিকে শিখরও হয়তো আমাদের অপেক্ষা করছে। চল। হ্যাঁ চলো, এই কড়কড়ে বৃষ্টিতে গরম জিলিপি আর চপ খেলে মজাই এসে যাবে। দুজনে এবার শিখরের চপের দোকানের দিকে এগিয়ে গেল। ওখানে প্রতিদিন কোনো না কোনো গল্প শোনানো হতো। রাঘব, আদিত্য এবং শিখর ছোটবেলা থেকেই বন্ধু ছিল। এখন বড় হয়ে তিনজন আলাদা আলাদা কাজে লেগে গিয়েছিল, কিন্তু দিনভরের কাজ শেষ হতেই সন্ধ্যার সময় শিখরের দোকানে নিশ্চয়ই দেখা করত। আকাশের অবস্থা দেখে তো আমার মনে হয়েছিল যে আজ তুই বাইরেই বেরোবি না, কিন্তু তুই তো আমারও আগে ঘর থেকে বেরিয়ে পড়েছিস। হ্যাঁ, আর আমারও সন্দেহ ছিল যে তুই হয়তো এই বৃষ্টিতে বাইরে বেরোতে মানা করে দিবি, তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যেত। আরে কি যে বলিস, এমন বৃষ্টির সন্ধ্যায় গরম গরম চপ আর একটু আড্ডা না হলে মজাই বাকি। কিন্তু এই যে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা না হলে আরো ভালো হতো। হ্যাঁ ঠিকই বলছিস, মাঝে মধ্যে বিদ্যুৎ এমন চমকাচ্ছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি তো ঘর থেকে বেরোনোর সময় ভয় পেতে পেতে হাঁটছিলাম, জানি না কখন বিদ্যুৎ এসে মাথায় পড়ে যায়। রাঘবের কথা শেষ হতেই জোরদার বিদ্যুৎ চমকাল, আকাশ গর্জে উঠল। শিখরের দোকানের দিকে হঠাৎ এত তীব্র বিদ্যুৎ চমকাল যে আদিত্য ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর চোখ খুলে সে বলল, রাঘবদা, আমরা আমরা বেঁচে আছি তো? হ্যাঁ, এখনো তো বেঁচে আছি, কিন্তু বিদ্যুৎটা আসলে পড়ল কোথায়? হ্যাঁ, সামনেই তো শিখরের দোকান, ওই দিকেই বিদ্যুৎ পড়েছে। কোথাও কোথাও ওর দোকানেই তো পড়ে যায়নি। সেটাই তো বুঝতে পারছি না। চল চল, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি। দুজনের মনেই এই ভয় ছিল যে এখন যে বিদ্যুৎটা পড়ল সেটা কোথাও শিখরের দোকানের কাছে তো পড়েনি। কিছুক্ষণের মধ্যেই দুজনে শিখরের চপের দোকানের সামনে পৌঁছে গেল, কিন্তু দোকানটাকে সঠিক ও অক্ষত দেখে দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিখরের কিছুই হয়নি, সে আরামে নিজের দোকানে বসেছিল। সামনে তেলের কড়াই চড়ানো ছিল এবং তার ওপরে একটি লণ্ঠন ঝুলছিল। দোকানের সামনে বসার জন্য কাঠের টেবিল রাখা ছিল। রাঘব এবং আদিত্য গিয়ে সেখানেই বসে পড়ল। তখন শিখর বলল, আরে এসো এসো, এত বৃষ্টিতেও তোমরা সত্যি এখানে পৌঁছে গেলে? আমি তো ভাবছিলাম আজ দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ভাগ্যিস সব ঠিকঠাক আছে। আমরা আসবো না এমন কখনো হয়েছে নাকি? তোর দোকানের চপ আর জিলিপির লোভ ছাড়া এত সহজ নয় শিখরদা। ঠিকই বলেছে রাঘবদা। আর ঘরে বসে কি করতাম? বৃষ্টিতে আমার বউ তো সকাল থেকে শুধু একটাই কথা বলছে, আজ মাছ বিক্রি হবে না, লোকসান হয়ে যাবে। এখন আমি তার কান্না শুনতাম নাকি এখানে এসে গরম চপ খেতাম? আরে ভাই, মেয়েদের কাজই হলো চিন্তা করা। কিন্তু সত্যি বলবো, আজ বাজারে সত্যি খুব কম লোক দেখা গেছে। লোক তো পুরো গ্রামেই দেখা যাচ্ছে না। আমি যখন এখানে আসছিলাম না, রাস্তায় পুরো গ্রামটা এমন লাগছিল যেন খালি পড়ে আছে। শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মধ্যে কড়কড়ে বিদ্যুৎ। উফ, বিদ্যুতের নাম নিও না। এইমাত্র রাস্তায় যেটা চমকালো না, আমার তো প্রাণই উড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হলো সরাসরি আমার মাথায় পড়েছে। তোমরা দুজনে তো তাও একসাথে ছিলে, আমি এখানে একা বসেছিলাম।
যখন সামনের মাঠে বিদ্যুৎটা পড়ল না, পুরো উনুন পর্যন্ত কেঁপে উঠেছিল। সামনের মাঠে? ওই পুরনো বটগাছওয়ালা মাঠে? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। আর জানিস, বিদ্যুৎ পড়ার পর আমার মনে হলো যেন কেউ ওখানে দাঁড়িয়ে আছে। আরে চুপ করো, আগে থেকেই এত ভয় লাগছে, তার উপর কি সব বলছো? এই আবহাওয়ায় মাথা অদ্ভুত অদ্ভুত জিনিস ভাবতে শুরু করে। বৃষ্টি, অন্ধকার, আর তার উপরই অনবরত চমকানো বিদ্যুৎ। মনও অনেক সময় অদ্ভুত খেলা খেলতে শুরু করে। আচ্ছা ছাড়ো, আগে এটা বলো, একটু আগে এখানে কোথাও বিদ্যুৎ পড়েছিল না? হ্যাঁ হ্যাঁ, পড়েছিল সামনের মাঠে। কি বলছিস শিখর? আমার তো মনে হয়েছিল বিদ্যুৎ তোর দোকানে পড়েছে। আরে রাঘবদা, যদি আমার দোকানে পড়তো তবে কি আমি বিঁচে বসে থাকতাম? হ্যাঁ, এটাও ঠিক কথা। চল এখন তাড়াতাড়ি গরম গরম মাংসের চপ দে, তারপর ঠিক করা গল্পকে শোনাবে। শিখর শালপাতার ঠোঙায় ভরে দুজনকে গরম গরম চপ দিল। ঠোঙা থেকে গরম ভাব বেরোচ্ছিল। এই আবহাওয়ায় কে জানে কখন কার সন্ধ্যা শেষ সন্ধ্যা হয়ে যায়। শিখরের এই কথা শুনে কিছুক্ষণের জন্য তিনজনই চুপ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছিল। এটা কি হলো শিখর? এমন কথা কেন বলছিস? আচ্ছা ছাড়ো, এখন তোমাদের একটা গল্প শোনাই, শুনবে? আচ্ছা, কেমন গল্প? ভূতের, নাকি শিকারের, নাকি কোনো পুরনো কাহিনী? কিসের গল্প সেটা এখন বলবো না, কিন্তু গল্প শেষ হওয়ার পর তোমরা নিজেরা বুঝে যাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কাজও করতে হবে। কাজ? কেমন কাজ? সেটাও গল্পের শেষেই বলবো, বা হয়তো তোমরা নিজেরাই বুঝে যাবে। আরে বাবা, এবার তাড়াতাড়ি শুরু করো। ঠিক আছে, শোনাচ্ছি। একটা গ্রামে তিনজন বন্ধু ছিল। তারা প্রতিদিন সন্ধ্যায় গ্রামের একটা বিশেষ জায়গায় বসে আড্ডা দিত। ভূতের গল্প, শিকারের কথা, ছোটবেলার দুষ্টুমি, এমন কত যে কথা চলত। একদিন সন্ধ্যা থেকেই গ্রামে জোরদার ঝড় আর বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে কান যেন কালা হয়ে যায় আর চোখ ধাঁধিয়ে যায়। যেখানে তারা তিনজন রোজ বসে কথা বলতো, সেখানে সেদিন এক বন্ধু আগে থেকেই উপস্থিত ছিল। যখন বাকি দুই বন্ধু ওখানে পৌঁছালো, তখন তারা দেখল যে সেখানে একটা খুব ভয়াবহ বিদ্যুৎ পড়ল। শিখর গল্প বলে যাচ্ছিল, কিন্তু রাঘবের আস্তে আস্তে অদ্ভুত একটা সন্দেহ হতে লাগলো। শিখর যে গল্পটা শোনাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে তাদের তিনজনের কথাই বলছে। ভীষণ বৃষ্টি আর ঝড়ের মধ্যে বাকি দুই বন্ধু কোনো রকমে ছাতা সামলাতে সামলাতে তার কাছে পৌঁছালো। কিন্তু এতটুকু বলে শিখর হঠাৎ চুপ হয়ে গেল। চারদিকে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। তখনই রাঘব বলল, কি হলো শিখর? থেমে গেলি কেন? ওই দুই বন্ধু ওখানে পৌঁছালো, তারপর কি হলো? ঠিকই তো বলছে, মাঝখানে চুপ করে গেলি কেন? আমার তো মনে হচ্ছে তুই আমাদের তিনজনের কথাই বলছিস। যে দুই বন্ধু ওখানে পৌঁছেছিল তারা তো আমি আর রাঘবদাই মনে হচ্ছে। তারপর কি হলো? এরপর শিখর আবার বলতে শুরু করে, কিন্তু এবার তার গলাটা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। শিখরের কথা শেষ হতেই রাঘব এবং আদিত্য ভয়ে কেঁপে উঠল। তারা দেখল শিখরের শরীর ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার চামড়া পুড়ে গেছে। সে যে গেঞ্জিটা পরেছিল সেটাও আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে উঠতে লাগল। তারপর রাঘব এবং আদিত্য দেখল যে মাটির উনুনে শিখর চপ ভাজছিল, তাতে কাঠের জায়গায় শিখরের পা জ্বলছিল। রাঘব এবং আদিত্যের মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত বেরোচ্ছিল না। দুজনে অবাক হয়ে আর ভয়ে শিখরের পোড়া ভয়ঙ্কর শরীরের দিকে তাকিয়ে রইল। তখনই শিখর আবার বলল, এই ঝড় আর বৃষ্টির কারণে আমি এখনো এই পৃথিবী ছেড়ে যেতে পারিনি। আমি তোমাদের বলেছিলাম না, তোমাদের একটা কাজ করতে হবে। সামনে যে ছোট গাছটা দেখা যাচ্ছে, তার নিচে তোমরা আমার পোড়া লাশ পেয়ে যাবে। ওটা বের করে আমার শেষকৃত্য, অন্তিম সংস্কার করে দিও। এবার আমি চলি। এতটুকু বলে শিখরের শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। রাঘব এবং আদিত্য একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। রাঘবদা, এসব কি হচ্ছে? আমি যা দেখলাম, তুমিও কি তাই দেখলে? হ্যাঁ আদিত্য, আমিও সেটাই দেখলাম। আমাদের বন্ধু শিখর আর এই পৃথিবীতে নেই। সে শুধু শেষবারের মতো আমাদের সাথে দেখা করতে এসেছিল। চল চল,
সামনে ওই ছোট গাছটার কাছে চল। আমাদের আমাদের শিখরের লাশ বের করতে হবে। এরপর দুজনে ওই ছোট গাছটার দিকে এগিয়ে গেল। শিখর বলেছিল যে তার লাশ ওখানেই পড়ে আছে। তারা দেখল শিখর সত্যি বলছিল। ঝোপঝাড়ের মধ্যে তার বিদ্যুতে পুড়ে যাওয়া লাশ পড়েছিল। এই বেদনাদায়ক ঘটনার সাথেই রাঘব, আদিত্য এবং শিখরের বন্ধুত্বের গল্প শেষ হয়ে গেল। এবং হয়তো সুন্দরপুর গ্রামে আর কখনো ওই তিন বন্ধুর গল্পের আসর জমবে না।